সেই মার্কা। আপনাদের সমর্থন কি আমরা পাচ্ছি? ধানের শেষ। ক্ষমতায় গেলে ধর্ম দিয়ে কাউকে বিচার করা হবে না, উত্তরের নির্বাচনী জনসভায় তারেক রহমান। ঠাকুরগাঁও মেডিকেল কলেজ, বিমানবন্দর চালু সহ নানা প্রতিশ্রুতি। আমরা চাই প্রত্যেকটি ধর্মের মানুষ শান্তিতে এই দেশে বসবাস করবে, যে যার যোগ্যতার ভিত্তিতে, যে যার মেধার ভিত্তিতে সামনের দিকে এগিয়ে যাবে। সরকার গঠন করলে দেশকে তরুণদের হাতে তুলে দেবে জামায়াত। সিলেট বিভাগে নির্বাচনী জনসভায় দলের আমির, ধর্মীয় পরিচয়ে কাউকে বঞ্চিত না করার অঙ্গীকার। আমরা সব ধরনের বিভক্তিকে ঘৃণা করি, আর বাংলাদেশকে আর বিভক্ত করতে দেব না। ধর্মের ভিত্তিতে কারো উপর বাড়াবাড়ি ইসলাম পছন্দ করে না। শেষ সময়ে দেশ জুড়ে সভা সমাবেশ ও গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা নানা প্রতিশ্রুতি নিয়ে ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। আছে পাল্টাপাল্টি অভিযোগ। ঢাকার 3টি আসনে 18% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। ব্রিফিংয়ে সেনাবাহিনী। নির্বাচন ঘিরে নাশকতার তথ্য যাচাই ছাড়া না ছড়ানোর অনুরোধ। এনসিটি ইস্যুতে কাল সকাল 8টা থেকে চট্টগ্রাম বন্দরে ফের ধর্মঘটের ডাক শ্রমিক কর্মচারীদের। বহির্নোঙরেও বন্ধ থাকবে পণ্য খালাস। শিরোনাম শুনছিলেন, স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুজন, আমি উজ্জ্বল হাফিজ এবং আমি সুমাইয়া রাত্রি। বিএনপি ক্ষমতায় এলে ধর্মের ভিত্তিতে নয়, মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম অধিকার নিশ্চিত করা হবে। ঠাকুরগাঁয়ে নির্বাচনী জনসভায় এই কথা বলেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় এই জেলায় বিমানবন্দর, মেডিকেল কলেজ সহ নানা প্রতিশ্রুতি দেন তিনি। জাওয়াদ মাহমুদ জানাচ্ছেন বাকিটা। চলতি মাসে তারেক রহমান উত্তরবঙ্গে নির্বাচনী জনসভা করে গেলেও সপ্তাহ বাদে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসভা করার গুরুত্ব ধরা দেয় মঞ্চে বক্তব্য রাখা স্থানীয় নেতাদের বক্তব্যে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, অঞ্চলভিত্তিক ভোটের সমীকরণ ততই জটিল হচ্ছে। নির্বাচনের 4 দিন আগে ঠাকুরগাঁয়ে বিএনপির সর্বোচ্চ নেতার আগমন ঘিরে উচ্ছ্বাস ছিল জেলার 5 উপজেলার বিএনপির নেতা কর্মী সমর্থকদের। শনিবার সকাল থেকেই স্কুল মাঠে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের ঢল বেলা 12টায় কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এ সময় নিজ সংসদীয় আসনে দাঁড়িয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধানের শীষের কোনো বিকল্প নেই। আপনারা আগামী 12 তারিখে এই ঠাকুরগাঁও জেলা এবং আশেপাশের প্রার্থীগুলোকে জয়যুক্ত করে আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন, যেন তিনি এই নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়ে আমাদের দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে, উন্নয়নের দিকে নিয়ে যেতে পারে। মঞ্চে উঠে ক্ষমতা এলে ঠাকুরগাঁয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ক্যাডেট কলেজ সহ বিমানবন্দর চালু করার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। ইনশাআল্লাহ বিএনপি আগামী 12 তারিখে নির্বাচনে সরকার গঠন হলে যত দ্রুত সম্ভব আমরা এই এলাকার এয়ারপোর্ট ইনশাআল্লাহ চালু করব। নারীদের কাজের সাথে সম্পৃক্ত করতে না পারলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয় উল্লেখ করে ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাদের স্বাবলম্বী করার কথা জানান তিনি। বিএনপি ক্ষমতায় এলে ধর্মের ভিত্তিতে নয়, মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম অধিকার নিশ্চিতের কথাও বলেন তিনি। এই যে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে গৃহিণী যারা আছেন, যারা ঘরের কর্ত্রী, তাদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি নারীর কাছে। আগামী 1000 বছরেও আমরা চাই প্রত্যেকটি ধর্মের মানুষ শান্তিতে এই দেশে বসবাস করবে, যে যার যোগ্যতার ভিত্তিতে, যে যার মেধার ভিত্তিতে সামনের দিকে এগিয়ে যাবে।
বিএনপির প্রতিশ্রুতি ও জনগণের প্রত্যাশার মেলবন্ধন ভোটের মাঠে দলটিকে কতটা সুবিধা দিবে তা জানতে অপেক্ষা করতে হবে আগামী সপ্তাহ পর্যন্ত। ঠাকুরগাঁয়ের এই আসনটি বিএনপির দ্বিতীয় সর্বোচ্চ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হলেও এখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। তবে নির্বাচনের পূর্বে তারেক রহমানের এই আগমন এখানে বিএনপি মহাসচিবকে এগিয়ে রাখবে বলে দাবি করছেন এখানকার বিএনপি সমর্থকরা। জাওয়াদ মাহমুদ, এখন ঠাকুরগাঁও। ঠাকুরগাঁয়ে নির্বাচনী জনসভা শেষে কিছুক্ষণের মধ্যে নীলফামারীতে জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে রয়েছেন সহকর্মী মোকাররম হোসাইন। বিস্তারিত জানবো তার কাছ থেকে। মোকাররম, জানাবেন ঠাকুরগাঁয়ে তো নানা প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান, তার আগমনকে ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন নীলফামারীতে? তারেক রহমান নীলফামারীর জনসভায় এসেছেন এবং তার আগমনের পরেই নেতাকর্মীদের যে উচ্ছ্বাস সেটি চোখে পড়ার মতো। নারী, পুরুষ, শিশু, কিশোর, বৃদ্ধ, তরুণ সবাই আসলে তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন। তিনি আসলে সভামঞ্চে এসে সরাসরি মঞ্চে না উঠে তিনি নিরাপদ দূরত্ব থেকে এখানকার যে বেষ্টনী, সেই বেষ্টনের ওপার থেকে সাধারণ নেতাকর্মী, সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেছেন। তিনি হাত মিলিয়েছেন, সম্ভাষণের জবাব দিয়েছেন। তারেক রহমানের আজকের এই মঞ্চে বসাটা একটা পারিবারিক আবহেরও সৃষ্টি করেছে। আমরা দেখছি এখানে তারেক রহমানের যেই মা প্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় বোন এখানে মঞ্চে বসেছেন। ওনার ছেলে এখানকার সংসদ সদস্য পদপ্রার্থী ধানের শীষ প্রতীকের, এবং মঞ্চে এসে তাদের যে পারিবারিক বন্ধন সেটি কিন্তু নতুন করে মানুষের সামনে আবারও প্রশংসা কুড়িয়েছে। মানুষ হাত নেড়ে তালি দিয়ে সেটিকে সাধুবাদ জানিয়েছেন। এই মুহূর্তে বক্তব্য রাখছেন এখানকার সংসদ সদস্য পদপ্রার্থী ধানের শীষের প্রতীক নিয়ে যিনি লড়ছেন, ইঞ্জিনিয়ার শাহরিয়ার ইসলাম তুহিন। এরপরেই হয়তো বা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন। আজকের এই সমাবেশটি তারেক রহমানের রংপুর অঞ্চলের সফরের দ্বিতীয় দফার সফর। তবে জেলা হিসেবে যদি বলি, নীলফামারীতে তিনি প্রায় 2 দশকেরও বেশি সময় পরে এসেছেন। তবে কিছুদিন আগে, তফসিল ঘোষণার আগে তিনি রংপুরে এসেছিলেন। সেখানে এখানকার নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন, বড় তাদের শক্তি প্রদর্শন করেছেন। আজকের এই সমাবেশ হচ্ছে নীলফামারীর বড় মাঠে। সমাবেশের এই প্রান্তটি এই মুহূর্তে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। বিশেষ করে নারী কর্মীদের উপস্থিতি আমরা বেশি করে লক্ষ্য করছি। নারী পুরুষের সমন্বয়ে মাঠের যে উপস্থিতি সেটি একেবারে চোখে পড়ার মতো। তারেক রহমানের বক্তব্যে আজকের নির্বাচনের যে পরিবেশ, বিএনপির যে প্রতিশ্রুতি, 31 দফার যে বাস্তবায়ন, এরপরে ইশতেহার, সবগুলো বিষয় নিয়ে কিন্তু আলোচনা হবে বলে নেতাকর্মীরা কথা বলছেন। এই মুহূর্তে মঞ্চে বক্তব্য শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার যে বক্তব্য সেটি শুনবার জন্য নেতাকর্মীরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। সেই অপেক্ষার প্রহর অবশেষে ঘুষল। তারেক রহমান বক্তব্যে নির্বাচন, রাজনীতি, প্রতিশ্রুতি সবকিছুই তার বক্তব্যে উঠে আসবে, এমনটাই নেতাকর্মীরা আশা করছেন এবং তারা বিশ্বাস করছেন। এই মুহূর্তে তিনি বক্তব্য রাখছেন। আমরা সরাসরি সেই বক্তব্যে চলে যাচ্ছি। বিভিন্ন অত্যাচার, নির্যাতন, গুম খুনের মাধ্যমে এই মানুষগুলো তাদের স্বজনদেরকে হারিয়েছে। কেন হারিয়েছে এই স্বজনদেরকে? কারণ এই স্বজনেরা এই যে বললেন 12 তারিখে ভোট দিবেন, আপনাদের এই ভোটের অধিকারকে ডাকাতি করে নিয়ে গেছিল একদম। তাদের কাছ থেকে উদ্ধার করার জন্য বিএনপি সহ বহু দলের নেতাকর্মী, বহু সাধারণ মানুষ এই স্বৈরাচারের সময় জীবন দিয়েছে, অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, দেশ কাটারের শিকার হয়েছে। এই নীলফামারী, এই এলাকা হচ্ছে সাক্ষী কিভাবে কতগুলো নিরীহ মানুষকে, যারা জনগণের জন্য, জনগণের ভোটের অধিকারের জন্য, সেই মানুষগুলোকে রাতে অন্ধকারে মেরে ফেলা হয়েছে। এই এলাকার মানুষ সাক্ষী তারা। প্রতিনিধিকে নির্বাচিত করবে, কিন্তু শুধু ভোট দিলেই, একটু পিছিয়ে যান, কিন্তু শুধু
ভোট দিলে চলবে না, আমাদেরকে এই নির্বাচনটাকে দেশ গঠনের নির্বাচন হিসেবে চিন্তা করতে হবে। দেশকে আমাদের গড়ে তুলতে হবে। কেন? কারণ এই দেশ যদি আমরা গড়ে তুলতে না পারি তাহলে আমরা কোথায় যাব? আমাদের যাবার জায়গা আছে কোনো? আমাদের প্রথম ঠিকানা বাংলাদেশ, শেষ ঠিকানা বাংলাদেশ। এখন প্রিয় ভাই বোনেরা, এই এলাকার মানুষের কর্মসংস্থান দরকার। এই এলাকায় যে ইপিজেড আছে, আমরা এই ইপিজেডটাকে আরো বড় করতে চাই, আরো কলকারখানা এখানে তৈরি করতে চাই, যাতে এই এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, আমাদের ছেলে মেয়েদেরকে তাদেরকে আমরা ট্রেনিং দিতে চাই এবং সেই জন্য এই এলাকায় আমরা বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করতে চাই, যেখানে এই এলাকার ছেলেমেয়েরা, নীলফামারী বলেন, সৈয়দপুর বলেন, কিশোরগঞ্জ বলেন, এলাকার ছেলেমেয়েরা বিভিন্ন বিষয়ে ট্রেনিং গ্রহণ করবে এবং দক্ষ শ্রমিকে তারা পরিণত হবে, যাতে করে হয় তারা নিজেদের ব্যবসা বাণিজ্য তৈরি করতে পারে অথবা বিদেশে চাকরি বাকরির ব্যবস্থা করতে পারে, চাকরি বাকরি যাতে সহজ হয়। এখন প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, নিশ্চয়ই আপনারা শুনেছেন যে 12 তারিখের নির্বাচনে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে, ধানের শীষ জয়যুক্ত হলে আমরা এই দেশের মা বোনদেরকে, এই দেশের গৃহিণীদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে চাই। কিভাবে? আমরা প্রত্যেকটি নারীর কাছে, যেই ধর্মেরই হোক না, সকল ধর্মের, সে যদি বাংলাদেশের একজন মা হয়ে থাকে, সে যদি বাংলাদেশের একজন গৃহিণী হয়ে থাকে, আমরা তার কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। নীলফামারীতে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি ছিলাম সেখানে। সরকার গঠন করলে দেশকে তরুণদের হাতে তুলে দেবে জামায়াত। হবিগঞ্জে নির্বাচনী জনসভায় এ কথা বলেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, ধর্মীয় পরিচয়ে কাউকে বঞ্চিত করবে না জামায়াত। ক্ষমতায় গেলে হাদি হত্যার ন্যায় বিচার করা হবে বলেও আশ্বাস দেন ডাক্তার শফিকুর রহমান। মৌলভীবাজারের কুলাউড়ায় জনসভায় তিনি আরো বলেন, ক্ষমতায় গেলে চা শ্রমিকদের সুস্বাস্থ্য ও শিক্ষা নিশ্চিত করা হবে। শাহাদাত অফরোজ জানাচ্ছেন বাকিটা। সিলেটের নির্বাচনী জনসভায় অংশ নিতে নিজ জন্মস্থানে ছুটে এলেন জামায়াতের আমির। চেনা পথঘাট, মানুষজন আর এই জনপদের সমস্যাগুলো পরিচিত ডাক্তার শফিকুর রহমানের। দুপুরে সিলেটের কুলাউড়া উপজেলায় নির্বাচনী সভায় উপস্থিত হয়ে বলেন, দেশের দায়িত্ব পেলে সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করা হবে। ক্ষমতায় গেলে বিমানের দুর্নীতি বন্ধে প্রতিশ্রুতি দেন তিনি। চা শ্রমিকদের সুস্বাস্থ্য ও শিক্ষা নিশ্চিত করার কথাও জানান তিনি। শুধু ম্যানচেস্টার না, বিশ্বের যেখানে যেখানে বিমানের ফ্লাইট নাই, গুরুত্ব বিবেচনায় অগ্রাধিকারের ভিত্তিতে সেখানে ফ্লাইট চালু হবে ইনশাআল্লাহ। আমাদের এখানে বিপুল সংখ্যক চা শ্রমিক ভাই বোনেরা আছেন, তাদের প্রতি দৃঢ় প্রতিজ্ঞ। আমি যেখানেই যাই তাদেরকে আমি ভুলি না। তাদের সন্তানদের জন্য দুটা জিনিস আমরা নিশ্চিত করব, কমপক্ষে দুটো জিনিস। একটি তাদের জন্য সুস্বাস্থ্য, আর একটি তাদের জন্য সুশিক্ষা। কোন শ্রমিক কাজ করতে গিয়ে যদি যে পুঁজিটা খরচ করে গিয়েছে সেইটাও তুলে না আনতে পারে, তার আগেই যদি তার ইন্তেকাল হয়ে যায়, তাহলে তার পরিবারের লুক আফটারের দায়িত্ব সরকারকে নিতে হবে। এর আগে সকালে হবিগঞ্জে নির্বাচনী সভায় উপস্থিত হন দলের আমির। বলেন, ধর্মের ব্যাপারে কখনো বাড়াবাড়ি করবে না জামায়াত ইসলামী। ক্ষমতায় এলে হাদি হত্যার ন্যায় বিচারের আশ্বাস দেন তিনি। এখানে একটা ব্যানারে লেখা আছে, আমি হাদি হত্যার বিচার চাওয়ার জন্য এখানে এসেছি। আমি কথা দিচ্ছি, শুধু হাদি নয়, আবরার ফাহাদ, আবু সাইদ, হাদি সহ তাদের যত সহযোদ্ধা আমাদেরকে জীবন দিয়ে তাদের জীবন জাতির জন্য উপহার দিয়েছে, আমরা তাদের বিচার করব ইনশাআল্লাহ। ধর্মের ভিত্তিতে কারো উপর বাড়াবাড়ি ইসলাম পছন্দ করে না। আমাদের বিরুদ্ধে, আলিম উলামার বিরুদ্ধে অনেক অভিযোগ আনা হয়েছে, কিন্তু একটি অভিযোগ কেউ প্রমাণ করার সাহস দেখাতে পারেনি। বরঞ্চ যারা অভিযোগ এনেছে তারাই ছিল লুটেরা, তারাই ওদের ক্ষতি সাধন করেছে। আমরা এই ধারা বন্ধ করে দেব ইনশাআল্লাহ। নির্বাচিত হলে বিচার ব্যবস্থাকে শক্তিশালী করার কথা জানিয়ে বলেন, একজন সাধারণ মানুষের মতো রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্যদেরও সমান বিচারের সম্মুখীন করা হবে। আরো জোরে
উত্তরাঞ্চলের মধ্য দিয়ে যে জনসভা শুরু করেছিলেন জামায়াত ইসলামের আমির, সেই জনসভার শেষ হচ্ছে তার নিজ বিভাগ সিলেটে এসে। সিলেটের হবিগঞ্জে এসে তিনি বললেন, এতদিন ধরে যে অবহেলার শিকার ছিল এই জনগোষ্ঠী, তাদের উন্নয়ন করা হবে যদি জামায়াত ইসলামী ক্ষমতায় আসে। তার পাশাপাশি তার বিভাগের মানুষের কাছে আবদার করেন আগামী নির্বাচনে সত্য ও ন্যায়ের পথে ভোট দেওয়ার, আগামী নির্বাচনে দাঁড়িপাল্লাকে বিজয় করে কথাও বারবার তিনি জানান। শাহাদাত অফরো, এখন হবিগঞ্জ, সিলেট। ঢাকা 11 আসনের হাতিরঝিল এলাকার নির্বাচনী প্রচার চালিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন হোসেন জাহিদ। জাহিদ, নাহিদ ইসলামের প্রচারণার বিস্তারিত জানতে চাই এবং একই সাথে জানতে চাই তিনি কি ধরনের আশ্বাস দিয়েছেন ভোটারদের। রাত্রি 11 দলীয় জোটের যিনি প্রার্থী তিনি আবার নির্বাচন করছেন এই ঢাকা 11 আসনে, তিনি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এবং যেহেতু ভোটের বাকি 5 দিন, কিন্তু প্রচারণার কিন্তু বাকি আছে 3 দিনের কম সময়, কাজেই এই শেষ সময়টুকু ভোটারদের কাছে কাছে গিয়ে নিজেদের যে সকল ইশতেহারগুলো রয়েছে, প্রতিশ্রুতি রয়েছে, সেগুলোই তিনি আশ্বস্ত করছেন। বিশেষ করে প্রথম দফাতেই নাহিদ ইসলাম বলি কিংবা নাহিদ ইসলামদের যে সকল প্রার্থী আছেন তারা মূলত গণভোটে হ্যায়ের পক্ষে সেই রায় দেওয়ার জন্য জনগণকে উদ্বুদ্ধ করছেন। এর পাশাপাশি তারা বলছেন তারা আসলে গণ অভ্যুত্থানের গর্ভ থেকে উঠে এসেছেন, কাজেই তারা আসলে এই যে পরিবর্তনের যে ভাবনা, পরিবর্তনের চিন্তা, তারা সেটি বাস্তবায়ন করবেন। এবং ঢাকা 11 আসনে মূলত আগামীকাল সকালেই নাহিদ ইসলামের পক্ষ থেকে যে জনসমাবেশ আয়োজন করা হয়েছে, সেখানে কিন্তু 11 দলীয় জোটের যিনি বড় একজন নেতা ডাক্তার শফিকুর রহমান, তিনি জামায়াতের সঙ্গে আমির, তার আতিথ্যতার গ্রহণের মাধ্যমে তারা একটা বড় সমাবেশ তারা এখানে আয়োজন করবেন। এবং সেখানে মূলত আরও বাকি যে বিস্তারিত যে ইশতেহারগুলো রয়েছে সেগুলো তারা এখানে তুলে ধরবেন। আপাতত ঢাকা 11 আসনে আসলে নাহিদ ইসলামের পক্ষ থেকে এই ধরনের পরিবর্তনের আশ্বাসগুলোই দেওয়া হচ্ছে। রাত্রি আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ। ঢাকা 11 আসনের প্রচারণার খবর জানাতে যুক্ত ছিলেন হোসেন জাহিদ। ঢাকা 17 আসনে বিএনপির প্রার্থী দলটির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গুলশান এলাকায় প্রচারণা চালাচ্ছেন তার মেয়ে জাইমা রহমান। সেখানে রয়েছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ। বিস্তারিত জানবো তার কাছ থেকে। জাবেদ, জানাবেন তারেক রহমানের পক্ষে জাইমা রহমান কি বলছেন? ঢাকা 17 আসনে অর্থাৎ গুলশান, বনানী, ভাসানটেক এবং ক্যান্টনমেন্টের একটি অংশ নিয়ে ঢাকা 17 থেকে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে লড়াই করবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষে আমরা দেখেছি সকাল থেকে বনানী এবং গুলশানের এই আসনগুলোতে ভোট চাইছেন জাইমা রহমান। আজকে প্রচারণার 17তম দিন। আপনারা জানেন যে এই প্রচারণার আর মাত্র 3 দিন বাকি রয়েছে, আর ভোটের বাকি রয়েছে আর মাত্র 5 দিন। তো এভাবে একটু বলা যায় যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একেবারে ভোটারের দুয়ারে করা নাড়ছে। মোটা তাকে বলা যায় যে আর 120 ঘন্টার মতো আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। সেই নির্বাচনে এই 17 আসনে ভোটের মাঠে লড়াই করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষে মূলত প্রচারণায় নেমেছেন তার একমাত্র মেয়ে জাইমা রহমান। আমরা দেখেছি গুলশান, বনানী বিভিন্ন এলাকায় তিনি যাচ্ছেন, মানুষের দুয়ারে যাচ্ছেন এবং ভোট চাইছেন, নানা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটারের নানা যে মতামত রয়েছে, ভোটারের নানা পরিকল্পনা, সেগুলো তিনি শুনছেন। আমরা দেখেছি যে তিনি এখন পর্যন্ত গুলশান এবং বনানীর পর তিনি ক্যান্টনমেন্টে যাবেন এবং সেখানে তার বাবার পক্ষে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কা যে প্রতীক রয়েছে সেই প্রতীকে তিনি ভোট চাইবেন। ঢাকা 14, 16 ও 18 আসনের 18% ভোট কেন্দ্রে ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে সেনাবাহিনী। এর মধ্যে 14 ও 16 আসন অধিক ঝুঁকিপূর্ণ। শনিবার রাজধানীর মিরপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মিরপুর ক্যাম্পের প্রধান লেফটেন্যান্ট কর্নেল SM ফুয়াদ মাসরুর। 18% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে এবং সেই অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা 14 এবং ঢাকা 16কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী অধিক ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। সম্মানিত গণমাধ্যম কর্মীবৃন্দ, নির্বাচনকালীন সময়ে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে সংবাদ পরিবেশন করবেন, গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে নিজেদেরকে বিরত রাখবেন।
বান্দরবান থেকে নারীর ভোট ভাবনার খবর জানাবেন রিজভি রাহাত। বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি এই ৩ পাহাড়ি জনপদ নিয়ে ১৮৬০ সালে গোড়াপত্তন হয় নৈসর্গিক পার্বত্য চট্টগ্রাম জেলার। কিন্তু ভৌগোলিক অবস্থার অজুহাতে ১.৫ শতাব্দী প্রাচীন এই জনপদ এখনো বৈষম্য আর অবহেলার শেকলে বন্দী। তবে ২৪শে জুলাই বিপ্লবে বদলে যাওয়া নতুন বাংলাদেশে নারী ভোটারদের ভাবনায় এসেছে পরিবর্তন। তারা নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, শিল্পায়ন, কর্মসংস্থান, নারী বান্ধব সরকার এবং ব্যবসা বান্ধব পরিবেশ চান। শিক্ষা, কর্মসংস্থান, সংস্কৃতি এবং জীবনমান উন্নয়নে কাজ করবেন এমন ব্যক্তিকে আমি ভোট দিব। আমাদের কোনো অসুবিধা হবে না এমন প্রার্থীকে ভোট দিব। চিকিৎসার ব্যবস্থাটা ভালো করে দেয়, তাইলে আমরা ওরকম মানুষকেই যে ভোট দিব। জাতীয় উন্নয়নে নারীদের সমান অংশীদারিত্ব নিশ্চিত করতে হলে তাদের অধিকার ও সুযোগ নিশ্চিত করতে হবে বলে মনে করেন তারা। তাদের কর্মসংস্থানের অধিকার নিশ্চিত করে তারা যেন চলতে পারে সকলের সাথে। নারীদের যে দক্ষতা আছে এই দক্ষতাকে উপস্থাপন করবে পুরো দেশ, বিশ্ব দেশে, এরকম সরকার একটা চাই আমরা। প্রচুর সম্ভাবনার উর্বর এই পার্বত্য ভূমিতে নারীদের হাত ধরে বহুকালের আরাধ্য অর্থনৈতিক মুক্তি ও সমৃদ্ধির চাষাবাদ ছড়িয়ে পড়বে, এমনটাই প্রত্যাশা পাহাড়ের নারীদের। এখন বান্দরবান। রবিবার থেকে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছে বন্দর শ্রমিক কর্মচারীরা। একই সাথে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বন্দরের বহির্নোঙরে পণ্য খালাসও। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই ধর্মঘটের ডাক দেয় বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এই সময় শ্রমিক নেতারা বলেন, বন্দরের নিউমোরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ড বা বিদেশিদের না দিতে আন্দোলন করছেন শ্রমিক কর্মচারী ও ব্যবসায়ীরা। কিন্তু বন্দর চেয়ারম্যান, নৌ পরিবহন উপদেষ্টা সহ সরকারের ঊর্ধ্বতন মহল কোনো দাবি পূরণ করেনি। অবিলম্বে বন্দর চেয়ারম্যানের অপসারণ ও তাকে আইনের আওতায় আনার দাবি জানান শ্রমিক নেতারা। জাতির ভোগান্তির কথা মাথায় রেখে এবার খেলার খবর। সাফ অনূর্ধ্ব ১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বিকেলে নেপালের পোখারায় অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের সামনে ষষ্ঠবারের মতো শিরোপা জয়ের সুযোগ। শুরু থেকে এই পুরো আসরে দুর্দান্ত বাংলার দামাল কন্যারা। এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে সবকটিতেই জয় পেয়েছেন তারা। প্রথম ম্যাচে মুনকি সান্তিমার দিয়ে ১২-০ গোলে ধরাশায়ী করে ভুটানকে। এরপরের ম্যাচে ভারতের বিপক্ষে খেলে ২-০ গোলে জয় পায় বাংলাদেশ। শেষ ম্যাচে স্বাগতিক নেপালকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছায় পিটারের দল। পুরো আসরে কোনো গোল হজম করতে হয়নি বাংলাদেশকে। ফাইনালে তাই ফেভারিট হিসেবে মাঠে নামবে বাংলার মেয়েরা। আর এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।